আদালত থেকে আদেশ এনেছি যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করতে হবে, ডিগ্রেডেড ওয়াটারশেড ঘোষণা করতে হবে, কয়েকটা অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে হবে, কিন্তু সেগুলোর কিছুই হয় নাই। ফলে আমি বলছি যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরুর দায়িত্ব আমি নিব, কিন্তু বায়ু দূষণের দায় আমি নিতে পারবো না। নদী দূষণের দায় আমি নিতে পারবো না, আমি নদী দূষণ করি, কিন্তু দায়িত্ব আমি নিব, এবং দায়িত্ব নিয়ে আমরা কর্মপরিকল্পনাটা ফাইনাল করে কিক অফ করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমার পারফরমেন্স খারাপ, আমার বায়ু দূষণ খারাপ, আমি বলতে বাংলাদেশ বলছি, বায়ু দূষণের আমি 1 নম্বর হচ্ছি। বন উজাড়ে বৈশ্বিক হার হচ্ছে 1.3, আমার হচ্ছে 2.6, মানে গ্লোবাল যে গড় বন উজাড়ে তার থেকে দ্বিগুণে আছি আমি। এবং এটা তো আসলে বিদেশি পরিসংখ্যানের দরকার হয় না, আমরা যারা দেশে থাকি তারাই বুঝতে পারি বিষয়টি। এখন যারই কোনো একটা উন্নয়ন প্রকল্প করতে লাগবে, তারই জমি নাই তো কোথায় যাব, বন বিভাগকে বলো। আর বন বিভাগ অভ্যন্তরীণ দুর্বলতার কারণে নিজের অবস্থানটাকে এতই নিচে নামিয়েছে যে সে যে শক্ত করে দাঁড়িয়ে কথা বলবে সেই মেরুদণ্ড তার আর নেই। এখন যদি আপনি কৃষি জমির দিকে তাকান, দেখবেন কৃষি জমিতে বলা হচ্ছে যে যেইভাবে করে বাংলাদেশে কৃষি জমি উজাড় হচ্ছে, পরিবেশ অধিদপ্তর বলছে 2050 সাল, আর সয়েল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বলছে 2070 সালের পরে বাংলাদেশে আর কৃষি জমি থাকবে না। এখন এইরকম বাস্তবতায় দাঁড়িয়ে আমাদেরকে আজকে ল্যান্ডের মাধ্যমে এনডিসি টার্গেট ফুলফিলের আলোচনা করছি। এটা অসম্ভব না যে জলাশয় ভরাট আমরা রোধ করি, কিন্তু জলাশয় ভরাটটাই তো আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, এবং জলাশয় ভরাট রোধ করতে আপনার যেই পরিমাণ আইনি প্রশাসনিক কাঠামো দরকার আপনার তা নেই, সেটা আমি মানি। কিন্তু আমরা যদি জলাশয় ভরাটটাকে অভ্যাসে পরিণত করতে না দিতাম, প্রথম থেকেই আমরা আইনকে প্রয়োগ করতাম, এবং প্রথম থেকেই আমরা জলাশয় ভরাটকে লিগালাইজ না করতাম, যখনই যার উন্নয়ন প্রকল্প লাগবে বন হচ্ছে পাবলিক প্রপার্টি, বনের থেকে নিয়ে নাও, এই মানসিকতা না দেখাতাম, তাহলে আজকে আমরা এই বিপর্যয়কার পরিস্থিতির মধ্যে পড়তাম না। কিন্তু বিপর্যয়ের গল্প আর বলে লাভ নেই, সামনে তো আমাদের এগিয়ে যেতে হবে, আমরা চলেন এগিয়ে যাওয়ার গল্প বলি। আমি দায়িত্ব গ্রহণের পরে একটা পত্রিকায় দেখলাম যে 7.5 লক্ষ একর নাকি বনভূমি উজাড় হয়ে গেছে। আসলে তা না, গাজীপুরে মানে আমরাও দায়িত্ব নেওয়ার আগে আসলে 5 তারিখ থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত 90 একর বনভূমি বেদখল হয়ে গেছে। এই 90 একর বেদখল বনভূমির মধ্যে আমরা ধরেন প্রায় 20 একর মতন উদ্ধার করেছি। বাকিটাও উদ্ধার করবো, যেখানেই উদ্ধার করতে চাই সেখানেই তুমুল রেজিস্ট্যান্স। কিন্তু সেটাকে গতদিন যখন উদ্ধার করতে যাওয়া হয়েছে, ঢিলা মেরে ইউএনওর গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে, ইউএনওর হাতে আঘাত দিয়েছে, তারপরেও তারা যাচ্ছে। আমরা ইতোমধ্যে 700 একর বনভূমি ফেরত এনেছি, যেটা বিসিএস প্রশিক্ষণ একাডেমি করার কথা ছিল, পাহাড় এবং বনভূমি, সেটা আমরা ফেরত এনেছি চিঠি লিখে যে এইভাবে করে কলমের খোঁচায় বনকে নিয়ে প্রশিক্ষণ একাডেমি করা যায় না। যেখানে বাফুফের 20 একর বাফুফের প্রশিক্ষণ করার কথা ছিল, সেটাও আমরা ফেরত এনেছি। 151 একর একজন সাবেক মুখ্য সচিবের ভাইয়ের নামে প্রতিষ্ঠান করার জন্য দেয়া হয়েছিল, সেটাও ফেরত আনার চূড়ান্ত পর্যায়ে আছে। এখন মধুপুর শালবন, যেটাতে আমরাই আদালতের মাধ্যমে আদেশ এনেছিলাম যে 44,000 বনভূমি কমতে কমতে 3,000 হয়েছে। এখন সেখানে কলা চাষ হচ্ছে, আনারস চাষটা আগেই হচ্ছিল, এটা কোনো এখনকার ফেনোমেনন না, এটা আগেই হচ্ছিল। তো আমরা যে আদালত থেকে রায়টা আনতে সক্ষম হয়েছিলাম, সেখানে আদালত বলেছিল যে উচ্চ পর্যায়ের একটা কমিটি করে দিতে। সেই কমিটি শালবনের সীমানা চিহ্নিত করবে, শালবন ফিরিয়ে আনবে, কিভাবে সে একটা অ্যাকশন প্ল্যান করবে, এবং
বাণিজ্যিকভাবে কলা আর আনারস চাষ হবে না, তবে প্রথাগত বনবাসীরা যদি তাদের নিত্য প্রয়োজনের জন্য চাষ করতে চায় সেখানে কোনো বাধা নেই, এবং তাদের ভূমির অধিকারও নিষ্পত্তি করতে হবে। সেই মামলার রায় পেয়েছি হয়তো 2017 সালে। তারপরে এই যে আমার দায়িত্ব গ্রহণের পরে কমিটির প্রথম মিটিং হলো, এবার এখন কমিটি নিয়মিতই মিটিং করছে, কিন্তু দখল যদি আমরা বেশি দিন টিকিয়ে রাখি তাহলে মুশকিল হয়, যারা দখলদার তারা কিন্তু অনেক শক্তি সঞ্চার করে ফেলে। তারা বলতে থাকে আমার এখানে বাড়ি করে ফেলেছি, আমার এখানে কৃষি জমি আছে, আমার ইনভেস্ট আছে, তো সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন হচ্ছে যে কাসাবা চাষ করছে পার্বত্য চট্টগ্রামে। যখনই বললাম যে পলিথিন সরাতে হবে, আগে যখন পরিবেশ আন্দোলন করতাম শুনতাম সবাই চারপাশে বলতো যে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞাটা সরকার কার্যকর করে না কেন। এখন একটা গ্রুপ বেরিয়েছে যে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করলো, বিকল্প দিল না কেন। তাইলে কি আমি পলিথিন শপিং ব্যাগ যতটা ব্যবহৃত হয় তার বিকল্প পাট আর চটের ব্যাগ বানিয়ে তারপরে 2002 সালের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করব, নাকি এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস হবে? মার্কেট কি কখনো খালি থাকে? আমার তো জানা মতে খালি থাকে না। এটা অভ্যাসেরও ব্যাপার, এটা আইন প্রয়োগেরও ব্যাপার। তো আমরা নিষেধাজ্ঞাটা যখন বাস্তবায়ন করতে গেলাম তখন দেখলাম এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে কেন, সেটাও একটা দুঃখের কথা। এতদিন শুনলাম নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে না কেন, এখন শুনি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে কেন। একটা আইন যখন হয় এবং সেই আইন যখন এত বছরে চ্যালেঞ্জ হয় না, তার মানে আইনটার একটা জনস্বার্থমূলক দিক আছে, কাজে সেই আইনটা আমি বাস্তবায়ন করবার চেষ্টা করব, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করে যাব। আপনারাও প্রত্যেকে পলিথিন শপিং ব্যাগ নেওয়া বন্ধ করে দেন। আপনাদেরকেও দোকানদার দিলে বলবেন যে আমরা নেব না। আপনারা তো খালি সরকার কেন বন্ধ করে না, সরকার কেন বিকল্প দেয় না এটা বললে হবে না। আপনিও আপনার ঘরের পুরনো শাড়িটা দিয়ে একটা ব্যাগ বানান, তাতে অসুবিধার কি আছে? যেই না আমরা পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞার ব্যাপারে মাঠে নামলাম, অমনি যেই পাটের বেইলের দাম ছিল 28 টাকা ওটা হয়ে গেল 40 টাকা। এখন এই বাধাও তো আপনাকে দূর করতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছি, আমরা ঢাকা শহরকে দিয়ে কাজটা শুরু করছি, কারণ ঢাকাতে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো, শক্তিগুলো, সামর্থ্যগুলো বুঝে নিয়ে অন্যান্য জায়গায় করব। কিন্তু আমরা কিন্তু 64 জেলা প্রশাসকের সাথে সভা করেছি জুমে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মার্কেট পর্যায়ে এবং উৎপাদন পর্যায়ে অভিযান চলছে। সোহান এসছে, ও জানে ওর জায়গায় করছে, আপনারা সবাই যার যার জায়গায় করেন। আপনি কাঁচা বাজারে পলিথিন দিলে নেবেন না, আপনি এসে ফেসবুকে একটা পোস্ট দিতে পারেন যে কাঁচা বাজারে গেছিলাম, আমাকে পলিথিন শপিং ব্যাগ দিতে। সেটা না দিয়ে যদি আপনি বলেন কাঁচা বাজারে গিয়েছিলাম, আমাকে পলিথিন শপিং ব্যাগ দিতে চেয়েছি, আমি সেটা না নিয়ে দোকানদারকে বলেছি যে আমি আমার চটের ব্যাগ নিয়ে এসেছি, আমি আমার কাপড়ের ব্যাগ নিয়েছি, তুমি এটাই দাও, তাহলে তো ওটা বিহেভিয়ারাল চেঞ্জে একটা ভূমিকা রাখবে। এই পলিথিনের গল্পটা এই জন্য বললাম যে এটাও ফসিল ফুয়েলের বাই প্রোডাক্ট, এবং আমার মাটি এবং পানি কিন্তু পলিথিনের বাইরে না। এখন যদি একটা নদী আমি দূষণ মুক্ত করতে চাই, এক একটা নদীতে কাজ যদি শুরু করি, দূষণ মুক্ত তো আর আমরা করতে পারবো না অল্প সময়, বাট অ্যাকশন প্ল্যান করে কাজটা শুরু করে দিয়ে যেতে পারবো। সেখানে দেখেন এক একটা নদীতে 3 থেকে 6 মিটার হচ্ছে আপনার পলিথিনের আস্তর। এগুলো তুলে আপনি কোথায় রাখবেন? তারপরে এগুলো কে রিসাইক্লিং করবে, কে এগুলোর দায়িত্ব নেবে? তারপরেও প্রতিদিন 1 কোটির উপরে পলিথিন শপিং ব্যাগ আমরা ব্যবহার করে যাব, এটা তো হইতে পারে না। আর বিকল্পের প্রশ্ন বাংলাদেশের মানুষ কেন করবে? আমার বাবাকে, আপনার বাবাকে আপনি কি নিয়ে বাজারে যেতে দেখেছেন? এটা খুবই ভালোভাবে অ্যাভেলেবল আছে, না অ্যাভেলেবল থাকার কোনো কারণ নেই। যদি মনে করেন মাছের একটু রক্ত, মুরগির একটু রক্তে আপনার সমস্যা, আপনি আরেকটা এক্সট্রা চটের ব্যাগ নিয়ে যাবেন, আর আপনাকে তো রোজ এটা কিনতে হবে না। আপনার 2টা চটের ব্যাগ দিয়ে 6 মাস 1 বছর চালানো সম্ভব। এখন আমাদের দেখেন এখন কটার সময়, 4:45টার সময় কথা বলতেছি, এতগুলো বাতি জ্বালিয়ে, এতগুলো এসি চালিয়ে, শীতের দিন কিন্তু। তো আমরা যখন এনডিসির কথা বলবো না, আমরা একটু আগে গিয়েও যদি চিন্তা করি যে আমরা আমাদের এনার্জি কনজাম্পশন ব্যক্তি পর্যায়ে কমাই না কেন। এখন বিল্ডিং গুলোই এমন ভাবে ডিজাইন করা হয়, যত ফলস সিলিং দিয়ে যত সুন্দর সুন্দর ফোকাস লাইট দেওয়া যায়, বিল্ডিং ততই সুন্দর। কিন্তু ফলস সিলিং ছাড়া, সিলিং একটু উপরে করে বিল্ডিং করলে আপনার ওখানে এসি লাগবে না, ভেন্টিলেশন ব্যবস্থা ঠিক হলে আপনার ওখানে লাইট জ্বালাতে হবে না, এসি লাগবে না, আপনি ফ্যান দিয়েই চলতে পারবেন। বাংলাদেশে আগে গরম পড়েনি, এইবারের মতন 50 বছরের গরম ব্রেক করে দেওয়া গরম হয়তো পড়েনি, কিন্তু সবসময় গরম পড়েছে। আমরা বলি যে এই ফলটা পাকে এই মাসের গরমে, তা
তাল পাকা গরম, এগুলো তো আমরা বলি সবসময়, কাজে গরম সবসময়ই ছিল। কিন্তু আমাদের এখন সবারই এসি একটা অপরিহার্য বিষয় হয়ে গেছে। আমাদের সচিবালয়গুলো এরকম ভাবে ডিজাইন যে আমরা বাতাস নিঃশ্বাস নেওয়ার আমাদের কোনো সিস্টেম নাই, পুরোটা জিনিসই হচ্ছে ব্লকড, এবং আপনার জানলা খোলার উপায় নেই, কারণ জানলা খুললে সচিবালয়ের বাইরের রাস্তা থেকে যে হর্নের আওয়াজ আসে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। এখন বিহেভিয়ারাল চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট। আমি বলবো এনডিসি নিয়ে আমরা কথা বলার সাথে সাথে আমরা যেন এনার্জি কনজাম্পশনে নিজেরাও সাশ্রয়ী হই, আমাদের বাড়ির ডিজাইন, অফিসের ডিজাইন এগুলোও যেন পরিবর্তিত হয়, এটাও যেন মাথায় রাখি। আমরা অবশ্যই ফরেস্টকে একটা সেক্টর হিসেবে দেখেছি। নতুন যে এনডিসি দেওয়া হবে, আমি আপনাদের এখানে বসে খোঁজ নিয়েছি এবং সেখানে আমাকে জানানো হয়েছে যে নতুন এনডিসিতে আমরা অবশ্যই ল্যান্ডকে ইনক্লুড করেছি, আমরা ওয়েটল্যান্ডকে ইনক্লুড করছি এবং আমরা ফরেস্টকে ইনক্লুড করব। প্রসেস কিরকম হবে, এবার যখন আমরা COP29-এ গেলাম, বাংলাদেশ সরকার তার পজিশন পেপার নিয়ে একেবারে ইয়াং অ্যাক্টিভিস্ট থেকে নিয়ে শুরু করে যারা ডক্টর আইনুন নিশাত পর্যন্ত সবার সাথে আলাপ আলোচনা করেছি এবং মতামত দেওয়ার সকলেই সুযোগ পেয়েছে। এখানে একটা ডিপ্লোম্যাটিক বিষয় আছে, কোন কান্ট্রির পজিশন পেপার কি হবে নেগোসিয়েশনে যাওয়ার আগে এটা বলে দিলে নাকি নেগোসিয়েশনে গিয়ে একটু অসুবিধা হয়। ধরেন আপনি একটা পজিশন থেকে শিফট করবেন বা আপনার প্রতিপক্ষ আপনার পজিশন জেনে যায়, এই জন্য এটা পুরোটা পাবলিক করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু যারা এই প্রসেসে জড়িত ছিলেন ব্রিফিং পেপারে তারা সকলেই আমন্ত্রিত ছিলেন। সো আই উড সাজেস্ট আজকে যেগুলো বলেছেন ল্যান্ড, ফরেস্ট, ওয়েটল্যান্ড এই সবগুলোই আমাদের বিবেচনায় আছে। বাংলাদেশ নতুন এনডিসি করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থেরও বরাদ্দ চলে এসেছে, কাজে কাজটা শুরু হবে। আমি অবশ্যই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে বলবো এই এনডিসি প্রণয়ন প্রক্রিয়ায় যত ইনক্লুসিভ হওয়া যায় তত ইনক্লুসিভ হতে এবং সেক্টরকে টার্গেট করার পাশাপাশি মানুষের কনজাম্পশন প্যাটার্নেও একটা প্রয়োজন আনার কথা বলতে এবং সেই সংক্রান্ত একটা ক্যাম্পেইন করতে। আশা করি যে আমাদের নিজেদের দেশের বাতাস, নিজেদের দেশের মাটি আমরা কেমিক্যাল, পলিথিন এগুলো থেকে মুক্ত রাখতে যার যার জায়গা থেকে অবস্থান চালিয়ে যাব। আপনারা যারা এনডিসি প্রণয়ন প্রক্রিয়ায় যুক্ত হতে চান, ব্যক্তিগতভাবে আমাকেও অনেকে চেনেন, আপনারা সকলেই মিনিস্ট্রিতে বা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে একটা আনুষ্ঠানিক পত্র দিয়ে রাখেন। আমি এনশিওর করবো যে এনডিসি প্রণয়ন প্রক্রিয়ায় আপনাদের কথা যেন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট শিক্ষিত হয়।